নমস্কার। আজ আমি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2019 সালের মাধ্যমিক পরীক্ষার যে 4 দাগের 12টি 2 নম্বরের অঙ্ক আছে, সেই 12টি অঙ্ক কিন্তু আমি আজ ক্লাস করব। আগের ক্লাসে আমি 18টি 1 নম্বরের প্রশ্নের উত্তর করে দিয়েছি। আজকে 12টি 2 নম্বর প্রশ্নের উত্তর করব। ছাত্রছাত্রী, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই উত্তরগুলো কিন্তু করতে পারবে। প্রথম প্রশ্ন আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে আমার বার্ষিক সুদের হার বলে দিয়েছে 5%, আর মানে কত দেওয়া আছে 5%। কি চাইছে, কত টাকা আসল বের করতে হবে। তাহলে কি জিজ্ঞাস্য, আর সুদ কত বলেছে, কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে সুদ হচ্ছে 1 টাকা, আর কি বলেছে মাসিক সুদ মানে 1 মাস। তাহলে সময়টা হচ্ছে 1 মাস। তাহলে 1 মাস মানে কত বছর আমরা জানি, 12 দিয়ে ভাগ করে দিই। তাহলে 1 × 12 বছর আমি করে নিলাম। তাহলে আমাদের সূত্র কি, আই সমান PNR/100। এই সূত্রে আমরা কাজ করব। অর এখানে আই সমান কত জানি, 1 টাকা, 1। পি সমান জানি না। এন সমান কত, 1 × 12, নিচে 100 আছে, আমি 12 লিখে নিলাম এখানে। আর আর সমান কত বলেছে 5%। ব্যাস, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করি। 5 দিয়ে কাটলাম, 5 × 20 100। আর কিছু নেই, তাহলে কোনাকুনি গুণ করে পি 1 কে পি। তাহলে পি সমান কত হলো, এখানে 12 কে 20 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে 20, 12 × 2 = 24, 240। 1 দিয়ে গুণ করলাম, 240 টাকা। তাহলে আসল কত হলো, তাহলে নির্ণয় আসল বা কত টাকা বা নির্ণয় আসল বলে আমি লিখে দিলাম। নির্ণয় আসল কত ক্ষেত্রে, নির্ণয় আসল সমান 240 টাকা। এটা বেরিয়ে গেল 1 নম্বরেরটা। 2 নম্বরের প্রশ্নটা কি দিয়েছে, 2 নম্বরের কোশ্চেন আছে যে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। আমরা জানি যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত একই হয়। তোমরা প্রথমে পারলে এটা উল্লেখ করে দিও যে মূলধনের অনুপাত ও লাভের অনুপাত একই হয় বা এক হয় বা সমান, এটা লিখে দিলে। এরপর কি করছো, মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:5:8, আর লাভ দিয়ে দিয়েছে, আমি লাভ ধরবো, তাহলে একই হয় লিখেছি। তোমরা লিখবে মূলধনের অনুপাত ও লাভের অনুপাত সমান। তাহলে ধরি, তাহলে লাভটাই আমি ধরে নিচ্ছি। প্রথম ব্যক্তির লাভ কত আছে, এখানে প্রথম ব্যক্তির লাভ বলে আমি ধরলাম কত, যেটা বলেছে 3 বলেছে, তাহলে 3x ধরলাম আমি, 3x টাকা। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির তাহলে একই রকমভাবে লাভ কত, 3:5 আছে, তাহলে এটা 5x টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ কত, তাহলে সেটা হচ্ছে 8x টাকা। ব্যাস, আমি এখান থেকে ক্যালকুলেশন করে একটা জিনিস পেয়ে গেলাম, মোট লাভ। তাহলে এক্ষেত্রে মোট লাভ কত হচ্ছে, তাহলে 3x 5x মানে 3 জনের যে লাভটা সেটি মোট লাভ, 8x যোগ করলাম 16 বা 16x টাকা, এটা বেরোলো। আচ্ছা, এবার কি বলেছে, আমাকে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তা তৃতীয় ব্যক্তির বেশি। তাহলে আমি প্রশ্নানুসারে, প্রশ্নটা যা বলেছে আমি লিখলাম, প্রশ্নানুসারে তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 8x, সেখান থেকে মাইনাস করলাম প্রথম ব্যক্তির লাভ 3x। এটা কত বলেছে, এটা বলে দিয়েছে 60 টাকা। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করলে 5x হচ্ছে, 5x সমান 60, আর এখান থেকে x সমান কত বেরোলো 60/5, 12x এর মান। আচ্ছা, আমাদের চেয়েছে মোট লাভ, অতএব আমি এখান থেকে মোট লাভ কত পাচ্ছি, যে মোট লাভ আমি লিখে দিলাম যে কত টাকা, আমার ছিল 16x, তাহলে 16 ইন্টু বা 16 ইন্টু 12, 16 × 12 192 টাকা মোট লাভ। অঙ্কটা বেরিয়ে গেল এটা। 3 নম্বর অঙ্কটা আমি এখানে টুকে রেখেছি। কি আছে, যে a/2 সমান b/3 সমান c/4 সমান কি বলেছে 2a - 3b + 4c বাই p যদি হয়, তাহলে p এর মান বের করতে হবে। p সমান কত চেয়েছে, আমি এক্ষেত্রে কি করছি, আমি অর দিয়ে এটা করলাম, এটা আছে 2a, আমি এর উপর নিচে 2 দিয়ে গুণ করলাম 2a, তাহলে এটা 2 2 4 হয়ে গেল। এটা -3b, এটা -3 দিয়ে গুণ করছি, -3b -3 থেকে -9, এটা 4 দিয়ে গুণ করলাম 4c, আর এটা 4 দিয়ে গুণ করলে 4 4 16 বা 16। আচ্ছা, এবার কি করলাম, সংযোজন প্রক্রিয়া আমরা জানি। সংযোজন প্রক্রিয়া কি, তাহলে এবার 2a যেমন আছে এটা -3b যোগ করলাম প্লাস 4c বাই 4 -9 -60 প্লাস 16। তোমরা এখানে একটু উল্লেখ করে দিও যে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই।
আচ্ছা, এর পরের স্টেপে আমরা কি পাবো? এই পরের স্টেপে এইটা ক্যালকুলেশন করি, তাহলে এটা 2a আছে মাইনাস 3b প্লাস 4c, এটা আমি ক্যালকুলেশন করি 16 প্লাস 4 20 মাইনাস 9 11, 11 হলো। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি যে দেখো একইভাবে তাহলে p সমান সবগুলো সমান আছে, তাহলে p সমান হবে 11 বা p এর মান 11। এক্ষেত্রে এই উত্তরটা বেরিয়ে গেল। আচ্ছা, 4 নম্বরে একটা অঙ্ক আছে, আমি 4 নম্বরের অঙ্কটা এই জায়গায় আমার হয়ে যাবে, করি দেখাই। 4 নম্বর কি বলেছে? x ভ্যারিয়েন্স দেওয়া আছে y স্কয়ার। আচ্ছা, তারপরে এটা বলি, এটা বলার পরে আমাকে দেয়া আছে y সমান দেয়া আছে 2a আর x সমান দেয়া আছে a, তাহলে এই দুটো মান দেয়া আছে আর এটা বলা আছে। তাহলে এবার দেখি আমরা ভেদ সূত্র অনুসারে কি জানি, x ভ্যারিয়েন্সটাকে সমান করলাম, হয়ে গেল ky স্কয়ার। তাহলে যেখানে কি হবে কত? ভেদ ধ্রুবক। কি হলো? ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার কি করলাম? কে ভেদ ধ্রুবক করার পরে আমার নেক্সট আছে আমি এবার ভ্যালুটা বসিয়ে দিই, y এর মান 2a, x এর মান a। তাহলে x এর জায়গায় আমি a বসালাম, কে থাকলো, y এর জায়গায় আমি 2a বসিয়ে দিলাম। তাহলে নেক্সট কি ক্যালকুলেশন হচ্ছে? আচ্ছা, 2 to 4 a স্কয়ার, আর এখান থেকে আমি যদি কেটে দিই, একটা এই কেটে গেল, তাহলে 1k ইন্টু 4a, আর এটা 1/4a k, তাহলে k এর ভ্যালু পেলাম 1/4a। তাহলে আমার যে এই যে ইকুয়েশনটা ছিল এখানে, ইকুয়েশন, এই ইকুয়েশনে ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে x ইকুয়াল টু কত? k এর জায়গায় আমি 4 বসালাম, k এর জায়গায় 4 বসলো, ইন্টু এখানে y স্কয়ার, ব্যাস। তাহলে x সমান এটা থাকলো। এবার কোণাগুণি গুণ করে দিলাম, কিছু নেই, নিচে 1, তাহলে y স্কয়ার সমান 4 এর সাথে x গুণ 4x। 5 নম্বর, ABCD ট্রাপিজিয়ামের BC সমান্তরাল AD। ABCD ট্রাপিজিয়াম যার BC সমান্তরাল AD, আর AD সমান 4 সেন্টিমিটার, এটা দেয়া আছে। আর কি দেয়া আছে? যে AC ও BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে AO বাই OC সমান DO বাই OD সমান হাফ বা 1/2 হয়। এক্ষেত্রে BCর দৈর্ঘ্য চেয়েছে। কি চেয়েছে? এই BCটা জিজ্ঞাসা। তাহলে প্রথমেই বলি যে আমার ABCD ট্রাপিজিয়ামের ADর সাথে BC বা BC সমান্তরাল AD, এবং তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল। আর লক্ষ্য করে দেখি এবার আমি যে AOD ত্রিভুজের ক্ষেত্রে এর AO বাহু সাথে এর OC বাহুটা এবং এদিকের DO বাহুর সাথে এর OB বাহুটা সমান, এই সমান বলছি সমানুপাতিক, এবং এদের অনুপাত হাফ। তাহলে এটা যদি হয় তাহলে আমরা AOD ত্রিভুজ এবং BOC ত্রিভুজ থেকে এদের যে অপর বাহু, তাহলে AD এবং BC এরা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল বলেছে, সেক্ষেত্রে এদেরও এই অনুপাতের সাথে এরাও সমান হবে। অর্থাৎ AO সমান OC সমান DO সমান OB সমান হাফ সমান কি হবে? AD সমান BC হতেই হবে, এটাই রুল। আচ্ছা, এরপর আমি কি পাচ্ছি যে AD সমান আমি জানি, ADর ভ্যালুটা আমি বসিয়ে দিই 4 সেন্টিমিটার, আমি BC জানি না, বাই BC সমান হাফ, আমি ক্রস মাল্টিপ্লিকেশন কোণাগুণি গুণ করে দিই, তাহলে BC সমান 4 দুগুণে কত হচ্ছে? 8 সেমি। BC কি আবার বের করতে বলেছে, অ্যান্সার বেরিয়ে গেল, এটা অ্যান্সার। 6 অঙ্ক আছে আমার, যে এমন একটি বৃত্তে, আমি একটা বৃত্তে এঁকে রেখেছি যে দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব। এখানে AB AC পরস্পর লম্ব, পরস্পর লম্ব মানে আমরা কি জানি? 90 ডিগ্রি কোণ হয়। এবং আর কি বলছে যে AB বলে দিয়েছে 4 সেমি আর AC দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি। সেক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ চেয়েছে। বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? ফার্স্ট আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে AB আর AC যদি পরস্পর লম্ব হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা BAC অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণ মানে কি? তাহলে আমি যদি BC বাহুকে যোগ করি, তাহলে BAC যে কোণটা তৈরি করছে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে BC বাহু এক্ষেত্রে হবে কি? বৃত্তটির ব্যাস। তাহলে BC বাহু হলো বৃত্তটির ব্যাস, BC বাহু বৃত্তটির ব্যাস হবে, বৃত্তটির ব্যাস। আচ্ছা, সেক্ষেত্রে ও বৃত্তের কেন্দ্র এর অর্ধেক। আর আমরা জানি এখানে এটা লম্ব, এটা ভূমি, সেক্ষেত্রে BC আবার অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাতে বের করি আমি 3AC আর AB হচ্ছে 4, 9 প্লাস 16 25 আর BC সমান, আমি শুধুমাত্র পজিটিভ মানটাকে নেব, দুই গুণ নেগেটিভ হতে পারে না, তাহলে শুধু প্লাস মানটা নিলাম 5 সেন্টিমিটার BCর মান। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ এক্ষেত্রে এটা ব্যাস বেরিয়ে গেল। বৃত্তটির যেটা আমার চেয়েছে
বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ সমান 5/2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। ব্যাস, এটা বেরিয়ে গেল 6। 7 অঙ্ক কি বলেছে? 7 জ্যামিতির অঙ্ক যে এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি, তাহলে এবিসি একটা ত্রিভুজ যার এবিসি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে যে এবি সমান 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। আর একটা বলে দিয়েছে যে বিডি লম্ব এসি, তাহলে বিডিকে আমি লম্ব টেনেছি এসি, তাহলে বিডি লম্ব এসি আছে, তাহলে এসির উপর বিডি লম্ব। এক্ষেত্রে এই বিডি কত হবে এই মানটা চেয়েছে। আচ্ছা, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে যদি এটা ভূমি এসি হয় তাহলে উচ্চতা হয়ে যাচ্ছে বিডি। সেই সূত্র দিয়ে আমরা করে নিতে পারি হাফ ইন্টু ভূমি মানে বিডি, উচ্চতা হচ্ছে আমার এসি। আচ্ছা, এরপর কি হবে? আমি এটা থেকেও পারি, জানি হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে? এর বিসি, উচ্চতা আছে এ এবি। আচ্ছা, এখান থেকে আমরা বিসি জানি, এবি জানি, কিন্তু এসি জানি না। আবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের সূত্র আমরা জানি। এক্ষেত্রে আমি যদি এসিটাকে বের করে নিই, তাহলে এসিটাকে এখানে বের করে দিচ্ছি। এসি স্কোয়ার সমান কি হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি মানে কত? এবি হচ্ছে 5, এটা হচ্ছে 12, তাহলে 5 স্কোয়ার 25, 12 স্কোয়ারে 144, তাহলে 169। তাহলে এক্ষেত্রে এসি সমান কত বেরিয়ে গেল? 13 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমি এটাকে কি করে দেবো? এসি যখন 30 সেন্টিমিটার পেয়ে গেছি, আমি এখানে বসিয়ে দিয়ে হাফ আপগুলো কেটে দিলাম অনলি। তাহলে বিডি, এখানে বিডি রাখলাম, বিডি ইন্টু এসি, এসির জায়গায় 13। আচ্ছা, এর হাফ কেটে গেছে, বিসির জায়গায় কত আছে? 12, আর এডির জায়গায় কত আছে? 5। আর এখান থেকে আমার বিডিটা পেয়ে যাবো। বিডি সমান কত হবে? 12 ইন্টু 5/13। তাহলে ব্যাস, এবার মান 5 বারে 60/13। এটাকে এবার ক্যালকুলেশন করে নিয়ে ব্যাস ভাগ করে নিলে মানটা বেরিয়ে যাবে। 8 অঙ্ক, থিটা যেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 90 বলেছে থিটার কোন মান বা মানগুলির জন্য 2 sin থিটা কি দেওয়া আছে? 2 sin থিটা cos থিটা ইন্টু cos থিটা সমান cos থিটা হবে, এটা বলেছি। ব্যাস, আমি জাস্ট ক্যালকুলেশন করে নিই। আমি sin থিটাকে রেখে দিলাম, এদিকে আমি কি করছি? sin থিটাকে রেখে দিয়ে এখানে cos থিটা আছে, আমি 2 cos থিটাকে ভাগ করে দিলাম। তাহলে cos থিটা এক্ষেত্রে কেটে গেল, তাহলে কত পড়ে থাকে? হাফ। তাহলে হাফ সাইন, তার মানে হাফ রইল। এখানে কত পাচ্ছি আমি? সাইন থিটা সমান হাফ। তাহলে হাফ মানে আমরা যাইনি, সাইন কত ডিগ্রিতে হাফ হয়? সাইন 30 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রিতে হাফ হয় আমরা জানি। আর এখান থেকে তাহলে থিটা সমান কত হয়ে গেল? 30 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা চেয়েছি থিটার কোন মানের জন্য, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি হলে সেক্ষেত্রে এদের কত হবে মানটা? এটা সমান হবে, ব্যাস, বা তোমরা লিখে দেবে থিটা সমান 30 ডিগ্রি। 9 অঙ্ক কি বলেছে? যে সাইন 10 থিটা, এটা দিয়েছে সাইন 10 থিটা সমান 10 থিটা সমান দেওয়া আছে যে cos 8 থিটা, এটা হলে চেয়েছে tan 9 থিটার মান কত। আমি এখান থেকে ক্যালকুলেশন করি, পূরক করে অঙ্ক করবো। তাহলে সাইন 10 থিটা আছে, যা আছে রেখে দিলাম 10 থিটা। আচ্ছা, আমি কসটাকে যদি সাইনে চেঞ্জ করি, আমি পূরক করে লিখলাম, কসটাকে সাইনে লিখলাম, কি লিখতে পারি? 90 মাইনাস 8 থিটা, অর্থাৎ সাইন 90 মাইনাস 8 থিটা মানে cos 8 থিটা। অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি আমার সাইনকে আমরা বাদ দিই তাহলে কত হবে? এখানে 10 থিটা, এখানে 90 মাইনাস 8 থিটা, और তাহলে 10 থিটা প্লাস 8 থিটা, 10 থিটা প্লাস 8 থিটা কত হলো? 90। দিস ইজ 18 থিটা হচ্ছে, 18 থিটা মানে 90, আর এখান থেকে আমি থিটা সমান কত পেলাম? 90/18, তাহলে 5 ডিগ্রি। থিটার মান 5 ডিগ্রি। কার মান চেয়েছে? আমাদের চেয়েছে tan 9 থিটা, তার মানে tan 9 মানে 9 আর থিটা মানে এখানে 5, তাহলে 5 × 9 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান 1। ব্যাস, এক্ষেত্রে অ্যান্সার হলো 1। আচ্ছা, 11 পর এই 9 পর 10 অঙ্ক। 10 অঙ্ক দিয়েছে একটি আয়ত ঘোরাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি, এত একক। এ প্লাস বি প্লাস সি, আমার একটা রিলেশন দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 25। আচ্ছা, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 240.5 এবং ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। আচ্ছা, ঘরের মধ্যে বৃহত্তম দণ্ড মানে কি? কর্ণ। আয়তঘনের কর্ণ কি? আমরা আয়তঘনের কর্ণটা প্রথমে বের করে নিই। আয়তঘনের কর্ণ এটাই চেয়েছে।
আয়তঘনের কর্ণের সূত্রটা কি এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি বলেছে, তাহলে রুট ওভার কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যত থাকবে তত একক ব্যাস। এবার এখানে যে রিলেশন আছে রিলেশনগুলো দিয়ে যদি আমি করি, আমরা জানি যে আমাদের বীজগণিতের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি, বা 2 একবারে যদি করে দিই 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। ব্যাস এই রিলেশনে যদি আমি জাস্ট বসিয়ে চলে গেলাম, তাহলে এ প্লাস বি প্লাস সির মান দিয়েছে 25 স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমি জানি না, এটা বের করবো, একবারে রাখলাম 2 ইন্টু এ প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত দিয়ে আছে 240.5 বসিয়ে নিলাম আমি। আর এখানে হচ্ছে 625, এটা মাল্টিপ্লাই করলে কত হয়, গুণ করলে কত হয় 480 81, আমি এটা এদিকে নিয়ে চলে এলাম, এখানে আছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে আছে, তাহলে এক্ষেত্রে এটা মাইনাস করলাম, মাইনাস করলে কত হচ্ছে 4, ঠিক আছে 144 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে 144, রুট 144। সেক্ষেত্রে এটা রুট 12, আমি মাইনাস ওয়ানটা নেবো না, কর্ণের ক্ষেত্রে হবে না, তাহলে 12 একক, অর্থাৎ 12 একক হবে, মানে কর্ণটা বা বৃহত্তম এত দৈর্ঘ্যেরই আমাদের কি রাখা যাবে, দণ্ড রাখা যাবে। 11 নম্বর কি আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। তাহলে শঙ্কুটির উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত, ফার্স্ট আমি লিখে নিলাম শঙ্কুর উচ্চতাকে, শঙ্কুর উচ্চতা কি লিখি আমরা, শঙ্কুর উচ্চতা এইচ এত একক। আচ্ছা কি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ, জি ভূমির ব্যাসার্ধকে আমি লিখলাম, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক। আরো একটা জানি আমি তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা হবে, তির্যক উচ্চতাকে আমরা লিখি কি দিয়ে লিখি, এল দিয়ে লিখি, এল একক। ব্যাস এটা আমি করলাম, কারণ আমরা একটা রিলেশন জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার বা এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই রিলেশনটা আমরা জানি। আর এখানে কি বলে দিয়েছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে প্রশ্নানুসারে আমাদের এটা দেয়া আছে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, এটা কার সাথে সমান, ভূমির ক্ষেত্রফলের রুট 5 গুণ, তাহলে রুট 5 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফল একটা বৃত্তাকার, এক্ষেত্রে আমরা পাই আর একটা করে আর বাদ দিলাম, আমি কেটে নিলাম, পাই পাই কাটলাম, একটা করে আর কাটলে এল সমান রুট 5 আর করে থাকে। এটাকে কি করছি আমি বর্গ করে নিচ্ছি, স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করলে এল স্কোয়ার রুট 5 স্কোয়ার 5 আর স্কোয়ার। আচ্ছা এবার আমি এই যে রিলেশনটা লিখেছি এল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই রিলেশনটা এখানে আমি বসিয়ে দিই, তাহলে কত হবে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, और এখান থেকে এই স্কোয়ার সমান কত 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, और এইচ স্কোয়ার সমান আমি এটাকে লিখতে পারি 2 আর তার হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এইচ সমান 2 আর। তাহলে এবার কি করছি আমি লাস্ট স্টেপে এইচ আমি আর কে এখানে ডিভাইড করে নিলাম, এখানে 2 আছে আর এখানে কিছু নেই 1, তাহলে কোন করে গুণ করলে এইচ সমান 2 আরই হচ্ছে, তার মানে এখান থেকে আমি লাস্ট কি পাচ্ছি যে এইচ ইজ টু আর আমি পেলাম কত 2:1, অর্থাৎ শঙ্কুটির কি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:1। এবার 12 নম্বর বা শেষ অঙ্ক, এটা বলেছে প্রথম n 2n প্লাস 1, প্রথম 2n প্লাস 1 এতগুলি সংখ্যা আছে, কমিক সংখ্যা সংখ্যক 2n প্লাস 1 সংখ্যক কমিক স্বাভাবিক সংখ্যা মধ্যবর্তী সংখ্যা n প্লাস 103/3, তাহলে মধ্যবর্তী সংখ্যাটা আমরা জানি, তাহলে n এর মান চেয়েছে। আচ্ছা আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো বুঝি, প্রথম মানে 1 থেকে শুরু 1 2 3 4 5 করে গেলাম, তাহলে মোট কতগুলি সংখ্যা আছে 2n প্লাস 1টি আছে। যদি এতগুলো মোট সংখ্যা নিয়ে আমি দেখতেই পাচ্ছি 2n প্লাস 1 মানে সংখ্যাটা বিজোড়, তাহলে এর মধ্য সংখ্যাটা কি হবে, মাঝের সংখ্যাটা হবে 2n এর অর্ধেক n প্লাস 1 একটা বেশি, অর্থাৎ n প্লাস 1টা হবে কি এর মধ্যবর্তী সংখ্যা। এবার মধ্যবর্তী সংখ্যা আমি এটা পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী সংখ্যা বা এটা মধ্যম আমি বলতে পারি, এদের বলেছে মধ্যবর্তী সংখ্যা পেলাম আমি কত এই n প্লাস 1 মধ্যবর্তী সংখ্যা।
আবার মধ্যবর্তী সংখ্যার মান বলে দিয়েছে, তার মানে মধ্যবর্তী সংখ্যা n+1 মানে এটা কত বলে দিয়েছে n+103/3। ব্যাস এখান থেকে ক্যালকুলেশন করলে n পাবো, n এর মান চেয়েছে, আমি কোনাকুনি গুণ করে নিলাম, এটা 3n + 3, এক্ষেত্রে n প্লাস এটা 103। আচ্ছা এবার 3n এটা কি করছি -n, 103 - 3, তাহলে এখান থেকে কত হচ্ছে 2n, 2n সমান 100, n সমান কত হলো 100/2, অতএব n = 50। ব্যাস n এর মান বেরিয়ে গেল, n এর মান চেয়েছে। নমস্কার।